ছোট্ট বন্ধুরা, চলে এলো তো গল্পমণি। আজকে আবার একটা নতুন গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। তাকে আমরা অতিপ্রাকৃত বলে মনে করে থাকি। জানি না, হয়তো খুঁজতে জানলে তাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক একটা কারণ বার করা যেত। মানুষের বিচার বুদ্ধি আর অভিজ্ঞতালব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকতেও পারে। এটা নিয়ে তর্ক ওঠাবো না, শুধু এইটুকু বলবো সেরকম যদি কোনো কারণও থাকে, আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা তা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলেই তাদেরকে অতি প্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এরকম একটা ঘটনা ঘটেছিল যার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই ঠিক খুঁজে পাইনি। সেই ঘটনার কারণ বা সেই ঘটনাটাই আজকে আমি বর্ণনা করছি। যদি আপনারা কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করতে পারেন তাতেও কিন্তু আমার আনন্দই হবে। তাহলে ঘটনাটা এবার বলি। বেশ কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গত বলে রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনই যেখানে কিছুদিন বাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটা অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়ে লম্বালম্বি ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলি খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরিচ, এছাড়া বেল, পাতলা জঙ্গল, একটা বড় বটগাছ আর তার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড আর ভেলা কাঁটার ঝোপও আছে। আমি যখন প্রথম গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠে এক জায়গায় শালবনের মধ্যে একটা পাথরের ভাঙা মন্দির দেখতে পেলাম। সঙ্গে ছিল আমার দুটি ওপরের ক্লাসের ছাত্র, তারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামের বেশিরভাগ অধিবাসী কিন্তু মাদ্রাজি, যদিও তারা বেশ বাংলা বলতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও বেশ অবলম্বন করেছে। কি করে মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী এসে বসবাস করলো, এর ইতিহাস আমি বলতে পারবো না। মন্দিরটা কালো পাথরের এবং একটু অদ্ভুত ধরনের গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতন ধরনটা। এই অঞ্চলে এরকম গঠনের মন্দির আমার চোখে পড়েনি। তাছাড়া মন্দিরটা সম্পূর্ণ পরিত্যক্ত আর বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালের পাথরের চাই কিছুটা ঘষেও পড়েছে। দরজা নেই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যের আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করলো। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখে মনে ভয় কেন হলো এই কথা তারপর বাড়ি ফিরে অবাক হয়ে ভাবছি। তবুও এগোতে যাচ্ছিলাম মন্দিরটা ভালো করে দেখতে। একজন ছাত্র বাধা দিয়ে বলল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলা, তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীত আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না স্যার। ওটা কি মন্দির? ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি। মূর্তিও নেই বহু কাল, ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে। চলুন স্যার, নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামবার জন্য। রঙ্কিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে আমি দু একজন বৃদ্ধ লোককে এরপরও প্রশ্ন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছি তারা কথাটা এড়িয়ে যেতে চায়। আমার মনে হয়েছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করে বিরক্ত করলাম না।
এবং ছেড়েই দিলাম। বছরখানেক কেটে গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম কম। অবসর সময়ে গ্রামে ও গ্রামে বেরিয়ে এই অঞ্চলের প্রাচীন পটপুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করতে লাগলাম। এই বাতিক আমার অনেক দিন থেকেই আছে। নতুন জায়গায় এসে বাতিকটা বেড়ে গেল। চিরো গ্রাম থেকে এই মাইল 6 দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূমবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। এদের মধ্যেই চন্দ্রমোহন পাণ্ডা নামে এক বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্প করতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার কাছে বসে তাঁর মুখে এদেশের কথা শুনতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টার। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের, বিশেষ করে বাঘের গল্পই সব থেকে বেশি। এবং বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে সেই সব গল্প আমি শুনেওছি। এবং এইসব গল্প শুনবার লোভে কত আষাঢ়ের ঘনবর্ষার দিনে এই বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তার হিসেব দিতে পারবো না। মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র থেকে অনেক দূরে। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ছোট্ট গ্রামে বসে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলো শুনবার সময় মনে হতো এদেশে এইরকম ঘটবে সে আর বিচিত্র কি। ঘটবে তো বটেই, কলকাতা বালিগঞ্জের কথা তো আর এটা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বললেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখছেন? আমি একটু আশ্চর্য হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথাই কারোর মুখে শুনিনি। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির কাছে যেটুকু সামান্য শুনেছিলাম সেই আর কি। বললাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বললেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে, কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবেই। তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি? একটা প্রবাদ আছে এই অঞ্চল, দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে দেশে আসি, সে 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকদের মুখে কথা শুনেছিলাম। রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে এই পর্যন্ত ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধর মুখে। তার বাড়ি ছিল এই চেরো গ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর রক্তমাখা খাঁড়া হওয়ার কথাও তার মুখেই শুনি। এখন তাদের বংশের কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি, বয়স হচ্ছে, বড় বেশি কোথাও বেরোই নে। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হচ্ছে তা লেখাজোকা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায় শুনে সন্ধ্যের পর জয়চণ্ডীতলা থেকে ফিরবার পথে আমারই গা ছমছম করতে লাগলো। আরো বছর 2 সুখে দুঃখে কাটলো। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরো অনেকদিন থেকেই যেতাম। কিন্তু স্কুল নিয়েই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের গন্ডগোল বাঁধলো। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তারা দাবি করতে লাগলো কমিটিতে তাদের লোক বেশি থাকবে, ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখতেই হবে, ইত্যাদি ইত্যাদি। আমি ইংরাজি পড়াতাম।
মাঝখান থেকে আমার চাকরিটা রাখাই দায় হয়ে উঠল। এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হয়েছিল। আগে একবার তারা আমাকে নিয়ে যেতে চেয়েছিল, ম্যালেরিয়ার ভয়ে যেতে চাইনি, কিন্তু এখন বেগতিক বুঝে দেশে চিঠি লিখলাম। কিন্তু শেষ পর্যন্ত সব কারণে চেরোগ্রামের মাস্টারি আমায় ছাড়তে হয়নি। কিসের জন্য ছাড়লাম সে কথা বলছি, একটু পরেই বলছি। এই সময় একদিন চন্দ্রপান্ডা চেরোগ্রামে কি কাজে এলেন। আমি তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে একটু চা খেতে হবে। তার গরুর গাড়ির সমেত তাকে গ্রেপ্তার করে প্রায় আমার বাসা বাড়িতে আনলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাড়িতে আসেননি। বাড়িতে ঢুকেই চারিদিকে চেয়ে বিস্ময়ের সুরে বললেন, এই বাড়িতে থাকেন আপনি? আমি বললাম, আগে হ্যাঁ, ছোট্ট গাঁ বাড়ি তো পাওয়া যায় না, আগে স্কুলের একটা ঘরে থাকতে, বছর খানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরোনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় 3টে কামরা, একদিকে একটু সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পে বাড়ির একটু চুন বালি খসতে পারবে না। বৃদ্ধ বসে আবার বাড়ির চারদিকটা চেয়ে দেখতে লাগলেন। ভাবলেন বাড়িটার গড়নটা কি তার ভালো লেগেছে? আমারও সেটাই মনে হলো। বললাম, সেকালের গড়ন খুব টনকো, আগাগোড়া পাথরের। চন্দ্রপান্ডা বললেন, না না, সেজন্যে নয়, আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এ বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবাইদ বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা এসে পড়ল। চা খেয়ে বৃদ্ধ গাড়িতে গিয়ে উঠলেন। আরও বছর খানেক কেটেছে। দেশে স্কুলে চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাইনি, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরকম মিটে গেছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলেই তো মনে হয়। চৈত্র মাসের শেষ 5-6 ক্রোশ দূরবর্তী একটা গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর বাড়ি করে রওনা হই। রবিবার ও সোমবার থেকে মঙ্গলবার দুপুরের দিকে বাসায় এসে পৌঁছলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমার রাঁধে, আর এই কয়দিন স্কুল ছুটি ছিল। রাখহরিকেও আমি সঙ্গে করে ওই জন্য নিয়ে গিয়েছিলাম। বাইরের দরজার তালা খুলেই রাখহরি বলে উঠল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকিয়ে উঠলাম। তাই বটে, বাইরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক থেকেই রক্তের ধারা উঠোন থেকে বেয়ে যেন চলেছে, একটানা ধারা নয়। ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এই মাত্র সদ্য যেন কারু মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারা, এ কোথা থেকেই বা এলো? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল, বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে? তার উপরে সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথাও মনে পড়ল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বললাম, দেখ তো রক্তটা কোন দিকে যাচ্ছে, এ সেই বড় হুলো বেড়ালটার কাজ বোধহয়। রক্তের ধারাটা গেছে, দেখা গেল সিঁড়ির নিচে চোর কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলে আমি কোনো দিন চোর কুঠুরি খুলিনি। চোর কুঠুরির দরজা পার হয়ে বন্ধ ঘরের ভেতর রক্তের ধারাটার গতি দেখে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। কতকাল ধরে ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। যদি বিড়ালের ব্যাপারই হয়, বিড়াল ঢুকতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হলো। আলো জেনে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরচে ধরা সরকি, ভাঙা টিন, শাবল ইত্যাদি ঠাসাই করা বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গেছে। রাখহরি খুঁজতে খুঁজতে হঠাৎ চিৎকার করে উঠল, এ কি বাবু, এতে কি করে এমন ধারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরে বলল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে নিয়ে বাইরে এসে তার হাতের দিকে চেয়ে আমি চমকিয়ে উঠলাম। একখানা মরচে ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বারান্দা, আগার দিকটা চওড়া ও বাঁকানো,
বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা, একটু আদ্র রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো, মনে হয় যেন খানাখানা থেকে এখনই টপ টপ করে রক্ত পড়বে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হলো। 2 বছর আগে চন্দ্রপান্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গোদাম এই চোরকুটুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তারাই রেখেছিল হয়তো। মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্তমাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরে উঠল। মরক কোথায় ভাবতে পারতাম যদি সময় পেতাম সন্দেহ করবার, কিন্তু তা পেলাম না। পরদিন সন্ধ্যের সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়িয়ে মরক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডী তলা পর্যন্ত মরক বিস্তৃত হলো। লোক মরে ধুল ধাবার হতে লাগলো। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় হলো। মরকের জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি দেশে পালিয়ে এলাম। তারপর আর কখনো চেরোতে যাইনি। গ্রীষ্মের বন্ধের পরেই যখন খুলল, দেশে স্কুলের চাকরিটা পেয়ে গেলাম। সেই থেকে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়ে সকলকে সতর্ক করে দেন। মূর্খ জনসাধারণই তাকে অমঙ্গলের দেবী বলেন। তার মঙ্গল চিন্তাটা কেউ বোঝেই না। তাহলে কেমন লাগলো বিভূতিভূষণের এই রঙ্কিনী দেবীর খর্গ? অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। যারা দূর থেকে শুনছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আরও গল্প শোনার জন্য আমাকে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন। সামনে পুজো আসছে, নিজেরা যত্নে থাকবেন। আর এই গরমে অবশ্যই আখের রস, জল, ডাব এগুলো একটু বেশি করে খাবেন। আজ তবে আসি।